অন্তর্বর্তী সরকারকে আহ্বান যে উত্তরণের পথ হচ্ছে বিচার সংস্কার নির্বাচন, এবং নির্বাচনকে এখন যে সময়সীমা ঠিক করা হয়েছে তার মধ্যেই নির্বাচন আয়োজন করা, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। যে গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদের যাওয়া দরকার এবং তার জন্য নির্বাচন দরকার। লড়াই কিন্তু কোথাও থেমে যায় না। একটা নির্বাচন হয়ে গেলেই বাংলাদেশের মানুষের লড়াইও থেমে যাবে না, কারণ এই লড়াইটা চলবে। যে জায়গাগুলো বারবার করে এই দেশের মানুষের জন্য কথা বলেছেন, আত্মনিয়ন্ত্রণ, আত্মমর্যাদা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই 24-এর গণঅভ্যুত্থানে এসেও কিন্তু আমাদের তরুণদের বলতে হচ্ছে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর দাঁড়াবো, আমাদের আত্মমর্যাদার উপর দাঁড়াবো, এবং তার সেখানে দাঁড়িয়েই সারা পৃথিবীর সাথে আমরা সম্পর্কিত হব। জাতীয় স্বার্থের বাইরে আর কেউ যাতে আমাদেরকে করতলগত করতে না পারে, কোনো আধিপত্য তৈরি করতে না পারে। যেভাবে ভারত বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমগ্র দেশের উপরে একটা কর্তৃত্ব কায়েম করে বসছিল শেখ হাসিনার মাধ্যমে, এই ধরনের কর্তৃত্ব যাতে বাংলাদেশে আর কেউ কায়েম করতে না পারে। কেউ কেউ তো ভারতের বিরুদ্ধে কথা বলেন, আবার অন্য জায়গায় যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেন। তো সেইটা আমরা দেখছি যে এক দেশের কাছে বোধহয় মর্যাদা মানে সমুন্নত রাখলেই চলবে, বাকি দেশের কাছে আমরা আবার সেখানে গিয়ে করতলগত হলে খুব অসুবিধা নেই। মৌলানা ভাসানী আত্মমর্যাদার জায়গা থেকে, স্বাধীনতা, সার্বভৌমত্বের জায়গা থেকে দেখেছে। সেইটা প্রাসঙ্গিক হয়ে আমাদের যখন আমাদের তরুণরা আজকে নতুন করে 24-এ তুলে ধরেন, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের দিশাটা ওই জায়গাতে ঠিক হয়। ওই ঐতিহাসিক যোগসূত্রটাও আমরা খুঁজে পাই যে আমরা একটা ইতিহাসের মহাকালের লড়াইয়ের মধ্যে আছি। মৌলানা ভাসানী স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জনকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুক্তির জায়গা থেকেও দেখেছেন। অল্প সংখ্যক কিংবা একটা নির্দিষ্ট মুষ্টিমেয় শ্রেণী, তাদের হাতে সমস্ত সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে, কিন্তু খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক যারা সম্পদ তৈরি করেন, তাদের ন্যায্য হিস্সা নাই। এইটা সমাজে যে ভয়ঙ্কর শোষণ, বৈষম্য, বঞ্চনা তৈরি করে, এবং এটা অনিবার্যভাবে একটা দুর্নীতি, লুটপাটের অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত হতে বাধ্য। কেননা রাষ্ট্র ক্ষমতা তখন ওই শ্রেণীটি দখল করে ফেলে এবং সেটাকে একটা ব্যবহার করে সম্পদ সৃষ্টির জায়গায়। সেইটা আমরা 54 বছরে দেখেছি। এত বড় রক্তের মধ্য দিয়ে, এত লক্ষ মানুষের প্রাণের মধ্যে দিয়ে রাষ্ট্রপতন হওয়ার পরও কিন্তু পাকিস্তান আমলের শোষণ, লুণ্ঠন, বঞ্চনার বিরোধিতা করেছি, কিন্তু নিজেরা সেই শোষণ, লুণ্ঠন, বঞ্চনকে আরো ভয়ঙ্কর রূপে পাকাপোক্ত করে তুলেছি। কাজে এইটা লড়াইটা খুব স্পষ্ট। এবং এইবারের অভ্যুত্থানেও এই লুটপাট, এই দুর্নীতি এবং এই যে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ, এই যে শোষণ, বৈষম্য, বঞ্চনা, তার বিরুদ্ধে কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষেরা লড়াইটা করেছেন। শেষ পর্যন্ত যদি দেখেন 16ই জুলাই ওই আমাদের আবু সাঈদের আত্মদানের পরে মানুষ যে জেগে উঠেছে এবং পরবর্তীকালে এই যে বিরাট গণ অভ্যুত্থান, তাতে কিন্তু শ্রমিক, কৃষক, শ্রমজীবী, মেহনতি তরুণদেরই অংশগ্রহণ বেশি। নারী, পুরুষ, সকল জাতির, সকল লিঙ্গীয় পরিচয়ের মানুষরা সেখানে ছিলেন। তো সুতরাং তাদের ন্যায্য হিস্সা কোথায়? নারীর ন্যায্য হিস্সা কোথায়? কিংবা যে কোনো লিঙ্গীয় পরিচয় মানুষ, প্রত্যেকটি মানুষ যারা ক্ষমতার মধ্যে দিকে অধস্তন থাকেন, তাদের ন্যায্য হিস্সা কোথায়? সেই হিস্সা চাওয়ার জায়গাটা কিন্তু গণ অভ্যুত্থানের রাজনীতি। সেটা 69 ছিল, 71 ছিল, সেটা আজকে এই 24-এ এসে আমাদেরকে গণ অভ্যুত্থানের এই রাজনীতিটা সামনে আনতে হচ্ছে। ফ্যাসিস্টরা ভয়ঙ্কর ভাবে এটা তো কিছুটা নতুন ফেনোমেনা, ট্যাগিং, বিভাজন, যেগুলো ফ্যাসিবাদের ফেনোমেনা। ভাগ করো, শাসন করো এবং মানুষকে বিভক্ত করো, এবং আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে মানুষকে নানাভাবে ট্যাগিং করে ফেলো, তাকে হত্যাযোগ্য করে তোলো। আপনার খেয়াল করে দেখেন যে কিভাবে শেখ হাসিনা হত্যাযোগ্য করে তুলেছে জঙ্গিবাদের নামে। আবার এখন এসে দেখেন নানান নাম দেওয়া হচ্ছে, কখনো ধর্মের জায়গা থেকে, কখনো জাতিবাদের জায়গা থেকে, এবং মানুষকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, তার উপর মব আক্রমণ করার জায়গা তৈরি করা হচ্ছে। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এবং আজকে নারীরা কিংবা মানে যারা নিপীড়িত জাতি, নিপীড়িত ধর্মীয় গোষ্ঠী, সব ধরনের ক্ষমতার মধ্যে দিয়ে যারা প্রান্তিক মানুষ, তার পরিচয় নিয়ে শ্রেণীগতভাবে যারা দুর্বল, সমস্ত মানুষের উপরে নানাভাবে আক্রমণ, সেই আক্রমণগুলো তার বিরুদ্ধে কিন্তু
গণ অভ্যুত্থান দাঁড়িয়েছিল। তার মানে গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা তৈরি করে, সেই আকাঙ্ক্ষাই যে বাস্তবায়নের একটা রাজনৈতিক শক্তি লাগে, সেটা না থাকলে গণ অভ্যুত্থানের বিপরীতের ফ্যাসিবাদীদেরই আরেকটা নতুন রূপ হাজির হতে থাকে। গতকাল আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে এককালের মজলুম আবার জালেম হয়ে ওঠার বাস্তবতা তৈরি হয়। সুতরাং ওইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যায় বিচার ছাড়া রাষ্ট্র চলবে না। বাংলাদেশ ৭২ সালে যে রাষ্ট্র পত্তন হয়েছে, তার সংবিধান, তার ক্ষমতা কাঠামো, তার বিচার ব্যবস্থা, আর্থসামাজিক ব্যবস্থাকে বাদই দিলাম, শুধু এই প্রাতিষ্ঠানিক জায়গাতেও ন্যায় বিচারের জায়গা তৈরি হয়নি। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো, তাহলে রাষ্ট্র এইরকম ভয়ঙ্কর অবস্থায় কখনো যেতে পারে না। আজকে ন্যায় বিচারের প্রশ্ন উঠেছে এবং এইটা আমাদের মনে রাখতে হবে। আমরা আগে ন্যায় বিচার হয়নি বলে অভ্যুত্থান হয়েছে। এখনো যদি আমরা ন্যায় করতে না পারি, তাহলে আজকে যারা মনে করছেন আমরা আমাদের কেবলমাত্র ফ্যাসিস্টদের গালাগালি করলে আর তাদের স্থাপনা উৎখাত করে দিলেই আমরা সমাজে ফ্যাসিবাদ তাড়িয়ে ফেলতে পারবো। অনেকে মনে করেন যে ওটা বুলডোজার দিয়ে উড়িয়ে দিলে আর ওইটা গুড়িয়ে দিলে বোধহয় এখান থেকে ফ্যাসিবাদ কিংবা আওয়ামী লীগ এখান থেকে চলে যাবে। রাজনৈতিকভাবে নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারলে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারলে ফ্যাসিস্টদের বিতাড়ন করা সম্ভব হবে না। নিজেরাই যদি আবার জালেম হয়ে ওঠেন, তখন পুরনো জালেমরা আবার মানুষের নানাভাবে তারা সমবেদনা পাবে এবং তাদের ন্যায্যতা তৈরি হবে, এবং সেইটারই লক্ষণ আমরা দেখছি। ফলে এইখানেও গণ অভ্যুত্থানের রাজনীতি, মাওলানা ভাসানীর দিশা খুব জরুরি। এবং আমাদের সাধারণভাবে রাষ্ট্র যে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় জানাতে চাচ্ছি, তার প্রাথমিক ভিত্তি হতে হবে ন্যায় বিচার। সেটা আমাদের নতুন করে স্মরণ করা দরকার। এবং ঠিক ওই কারণেই আমরা এমন একটা রাজনৈতিক ব্যবস্থার দিকে প্রধানত মনোযোগ দিতে হয়েছে আমাদের, যে এই রাজনৈতিক ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে একটা ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করা হয়েছিল, সাংবিধানিকভাবে এবং সমস্ত দিক থেকে। এই ফ্যাসিস্ট ব্যবস্থাটা কায়েম করেছে আমাদের দেশে ৭২ সাল থেকেই, আর সেইটা আজকে শেখ হাসিনার হাত ধরে হয়েছে সম্পূর্ণ পূর্ণাঙ্গতা বলে কিংবা একটা তার সর্বত্র যতটা ভয়ঙ্কর হওয়া যায় সেই চেহারা পেয়েছে। আমরা যদি সেটার পূর্ণ বদল ঘটাতে না পারি, তাহলে এটা তারা হয়তো আরো ভয়ঙ্কর রূপ নিত। এখন বাংলাদেশের সামনে এইটা করণীয় যে রাজনৈতিক ব্যবস্থার দিক থেকে এই যে আমরা জুলাই জাতীয় সনদ আমরা তৈরি করেছি, যে মৌলিক সংস্কারগুলোর কথা আমরা আলোচনা করেছি, এটাকে এমনভাবে বাস্তবায়ন করা এবং তার উপযোগী রাজনৈতিক শক্তি করে তোলা, যাতে এটাকে আর কেউ পেছন দিকে ফেরাতে না পারে। কাজেই বাংলাদেশে এটা যে কোনো বড় দলের ক্ষেত্রে প্রযোজ্য। ভবিষ্যৎ বাংলাদেশে এই রাজনৈতিক পরিবর্তনগুলোকে যারা ধারণ করবে না, এর বিপরীত কাজ করবে, তারা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকবে না, তারা হারিয়ে যাবে। যত বড় দলও ছোট হয়ে যায়, ছোট দলও বড় হয়, এটাই ইতিহাসের শিক্ষা। কাজেই আমাদের এটা সকলের খেয়াল রাখা দরকার। এখন বাংলাদেশে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, এই অভ্যুত্থানের পরে উত্তরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচন তার জন্য গুরুত্বপূর্ণ। আমরা বিচার চাই, সংস্কার চাই, সংস্কারের রূপরেখা তৈরি হয়েছে এবং সেটা ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। কিন্তু একদল আমি যা চাই সেটাই চাপিয়ে দিতে চাচ্ছেন, এমনকি তারা সেটার জন্য নির্বাচনকে হতে দেওয়া হবে না এইরকম স্লোগানও দিয়েছেন। স্পষ্ট করেই বলা দরকার, জামাতে ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল তারা পরিষ্কার করে বলেছেন যে তাদের মতো দাবি না পূরণ হলে নির্বাচন তারা হতে দেবেন না। এইটার অর্থ কি? এই হুমকি তারা কাকে দিচ্ছেন? জবরদস্তির রাজনীতি একমাত্র নয়, এটা যদি অপরপক্ষ বিএনপিও দেয়, তাহলেও আমাদের ভাবতে হবে যে এখানে আসলে এইটা কি জবরদস্তির রাজনীতির পুনরাবৃত্তি হচ্ছে? আমরা কোনো জবরদস্তির রাজনীতিকে সমর্থন করব না। আমরা মনে করেছি যে ন্যূনতম জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আমাদের এই গণতান্ত্রিক উত্তরণটা করতে হবে, এবং সেই লক্ষ্যে আমরা আমাদের দল এবং গণতন্ত্র মঞ্চ আমরা সর্বদা এই ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে সবসময় স্পষ্ট রাখতে চেষ্টা করেছি এবং সেটা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। ন্যূনতম জাতীয় ঐকমত্য ছাড়া চাপিয়ে দেওয়ার রাজনীতি দিয়ে
কিংবা কোনো কর্মসূচি দিয়ে, কোনো লক্ষ্য দিয়ে কোনোভাবেই এই গণতান্ত্রিক উত্তরণ সফল হবে না। আমরা সে কারণে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছি যে উত্তরণের পথ হচ্ছে বিচার সংস্কার, নির্বাচন, এবং নির্বাচনকে এখন যে সময়সীমা ঠিক করা হয়েছে তার মধ্যেই নির্বাচন আয়োজন করা, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, এবং সেই উত্তরণের জন্য ন্যূনতম যে জাতীয় ঐকমত্য দরকার, সেই ঐকমত্য যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তার জন্য সর্বদা সচেষ্ট হওয়া, এবং সেই কাজটাই সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে। সেই দায়িত্বই তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, নিজেদের স্বার্থকে চাপিয়ে দিতে গেলে দেশে একটা বড় ধরনের সংকট সৃষ্টি হবে। সেই সংকটে কোনো রাজনৈতিক দলেরই আপাতত এখানে তারা যেভাবে ভাবছেন যে স্বার্থ উদ্ধার হবে, সেটা হবে না, বরং ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি মিত্রদেরই সহায়তা হবে। ফলে পরিষ্কার করে আজকে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা দিয়ে, শহীদের রক্তের ঋণ নিয়ে আমরা এইখানে এই কথা বলতে চাই, মৌলানা ভাসানীকে স্মরণ করে, যে গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদের যাওয়া দরকার এবং তার জন্য নির্বাচন দরকার। লড়াই কিন্তু কোথাও থেমে যায় না। একটা নির্বাচন হয়ে গেলেই বাংলাদেশের মানুষের লড়াইও থেমে যাবে না, কাজে এই লড়াইটা চলবে। শেষ কথা এটা বলি, গণতন্ত্র টিকে থাকে যখন গণতন্ত্রের উপযোগী রাজনৈতিক শক্তি থাকে। যদি সমাজের অর্থনীতির ন্যায্যতা না থাকে, যদি সাংস্কৃতিক সামাজিক জীবনের ন্যায্যতা না থাকে, রাজনৈতিক জীবনের আপাত কিছু পরিবর্তন পুরো ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারে না, এবং সেটা করতে হলে সেই উপযোগী শক্তিটা তৈরি হতে হয়। নিঃসন্দেহে আমরা গণতন্ত্র মঞ্চ যখন জোট হয়েছি, আমরা যখন আমাদের দল গড়ে তুলেছি, আমরা সেই ন্যায্যতার উপর দাঁড়াতে চেয়েছি। আমরা জনগণের পক্ষের একটা শক্তি হয়ে উঠতে চাই। একটি সিট, দুটি সিটের জন্য আমরা কারো পেছনে হাঁটছি না। আমরা একটা বাংলাদেশের জরুরি জাতীয় কর্তব্য মনে করি, সেটা হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের পুনর্গঠন, জাতীয় পুনর্গঠন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা। সেই ক্ষেত্রে যে যুগপৎ লড়াই করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই কাজ সম্পন্ন করা পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, জাতীয় কর্তব্য আমরা পালন করব। কিন্তু এটা মানে নয় যে আমরা কোনো দলের লেজুর বৃত্তি করছি। এটার মানে এই নয় যে আমরা আসলে সিটের যে সুবিধার জন্য কোনো জায়গায় যাচ্ছি, বরং যে অনেকেই জাতীয় কর্তব্যের জায়গায় নিজেদেরকে হারিয়ে ফেলছেন, বরং এমন সমস্ত রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করছেন যে রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে আসলে কেবলমাত্র দলীয় স্বার্থের জায়গাটাই সামনে আসে। আসুন আমরা জনগণের শক্তি গড়ে তুলি, এবং গণতন্ত্র মঞ্চ সেই উদ্যোগ নিয়েছিল, গণতন্ত্র মঞ্চ সেই উদ্যোগ চালিয়ে যাবে, এবং জনগণের এমন একটা শক্তি গড়ে তুলবে যেই শক্তি সমাজে রাজনীতি, অর্থনীতি এবং সমাজ জীবনে ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে, এবং সেই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব। সেটাই মাওলানা ভাসানীর দিশা, এবং সেই দিশাতেই আমরা বাংলাদেশের ভবিষ্যতে জনগণের নেতৃত্ব হিসেবে সামনে আনব। আপনাদের সবাইকে ধন্যবাদ গণসংহতির এই আলোচনায় অংশ নেওয়ার জন্য।